ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নরমালি থাকুন। আমি নরমালি আছি, আমার দেখছি আমার আপনি চেষ্টা চোখটা নিচের দিকে নামাও। ম্যাম বি নরমাল, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, দেখুন। Good morning, students. Happy New Year 2022. Welcome to IGNOU Swayamprabha live channel in regional language. আমি ডক্টর শাশ্বতী দত্ত, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই স্বয়ংপ্রভা চ্যানেলে সামিল হতে পেরে আমি নিজেকে খুব ফরচুনেট মনে করছি। ইগনুর যে প্রয়াস, এটা পুরোটাই ছাত্রছাত্রীদের জন্য এবং বাংলা ভাষাভাষী যেসব ইগনু স্টুডেন্টরা আছে সারা ভারতবর্ষে, আশা করি তারা সবাই উপকৃত হবেন এবং আপনারা মন দিয়ে একটু এটা শুনবেন। যদি কোনো আপনাদের সমস্যা হয় সেটা পরে আপনারা জানাতে পারেন। আমি আজকে যে টপিকটা সেটা BHIC 132 এবং এই 132 এটার যে পিরিয়ডটা সেটা 300 AD টু 1206 AD, অর্থাৎ 300 খ্রিস্টীয় অব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ। এবং ইগনু যে 131 যেটা আপনারা পড়েছেন সেটা হচ্ছে একেবারে আর্লি পিরিয়ড থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 শতক পর্যন্ত এবং ঠিক তার কন্টিনিউয়েশনে 300 শতক থেকে 1206 পর্যন্ত এই BHIC 132টি পাঠ্যক্রমটি সেট করা হয়েছে। এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে শতকটা, এই যে সময়টা, কাল পর্বটা সেট করা হয়েছে কেন, এটার কি গুরুত্ব? দেখুন, ইতিহাসের যে পাঠ্যক্রম, তার যে স্টাডি অর্থাৎ হিস্ট্রি, যেটা অ্যানালিটিক্যাল বেসিসে এবং কালানুক্রমিক পঠন পাঠন হয়, সেই অনুসারে প্রত্যেকটা সময়কে আমাদের ক্রোনোলজিক্যালি অর্থাৎ পাঠ্যক্রমিক কালক্রমিক ভাবে পড়তে হয়। তো এই যে 300 অব্দ এবং এই যে অব্দগুলোকে ভাগ করা হয়েছে, পাঠ্যক্রমগুলোকে ভাগ করা হয়েছে, তার কিন্তু একটা গুরুত্ব আছে। কেন 300 অব্দ থেকেই শুরু হলো BHIC 132? তার প্রধান কারণ হচ্ছে, আপনারা 131-এ দেখেছেন যে মৌর্য সাম্রাজ্যের পতন হচ্ছে খ্রিস্টপূর্ব 185-তে এবং তারপরে কিন্তু সেরকম কোনো সেন্ট্রালাইজড কোনো ক্ষমতা আমাদের আসেনি প্রাচীন ভারতে। তাহলে তারপরে কারা এসেছিল? কুষাণরা এসেছিল এবং সাতবাহনরা, নর্থে কুষাণ এবং দক্ষিণে সাতবাহন। কিন্তু তারাও কিন্তু মোটামুটি তৃতীয় শতকের মাঝামাঝি সময় তাদেরও পতন হলো এবং তারপরে যে পিরিয়ডটা, সেখানে অনেক ছোট ছোট শক্তির উত্থান হচ্ছে এবং এই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে গ্রেট গুপ্তাসদের উত্থান হচ্ছে মগধ এবং উত্তরপ্রদেশকে কেন্দ্র করে, যেটা আমরা বায়ু পুরাণে পাচ্ছি। অনুগঙ্গা প্রয়াগঞ্চ সাকেতম মগধংস্তথা এতান জনপদান সর্বান ভক্ষন্তে গুপ্ত বংশজা, অর্থাৎ গঙ্গার তীরবর্তী অঞ্চল প্রয়াগ, সাকেত অর্থাৎ অযোধ্যা এবং মগধ,
এই রাজ্যগুলিকে কেন্দ্র করেই কিন্তু উত্থান হয়েছিল গুপ্তদের। এরপরে আমরা এন্ডিং পার্টটা কি দেখছি, 1206। 1206 খ্রিস্টাব্দের গুরুত্ব কেন না, সেই সময় দিল্লিতে সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল কুতুবউদ্দিন আইবকের নেতৃত্বে, যেটা কয়েক শতাব্দী ধরে, কয়েক শতক ধরে চলেছে। সুতরাং এই যে সিলেবাসটা, সেখানে আমরা একদিকে দেখছি একটা বড় একটা হিন্দু রাষ্ট্রের উত্থান হচ্ছে, যে শুধু রাজনৈতিক ভাবে না, অর্থনৈতিক, সাংস্কৃতিক সর্বদিক দিয়ে ভারতকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে গেছিল, যেই জন্য এই পিরিয়ডটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল এজ। তো আজকে আমরা যে ইউনিট 1টা পড়াবো, সেই ইউনিট 1-এর কিন্তু মুখ্য বিষয় হচ্ছে রাইজ অফ দ্য গুপ্তাস অ্যান্ড দেয়ার কনসলিডেশন, অর্থাৎ গুপ্তদের কি করে উত্থান হলো এবং কি করে তাদের পতনের পেছনে কি কি কারণ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই যে 132 বিএইচআইসি 132-এ 16টা ইউনিট আছে, যেগুলো ধীরে ধীরে আমরা কভার করব, কিন্তু আজকের বিষয় ইউনিট 1 গুপ্তদের। এবার এই ইউনিট 1-এ ইগনু আপনাদেরকে এই গুপ্তদের উত্থান, তাদের কনসলিডেশন সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল করার চেষ্টা করেছে, এবং যাতে আপনারা এই বিষয়ে বাংলাতে যাতে কিছু আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন এবং বাংলাতে যাতে বুঝতে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের মাতৃভাষা, আমরা যদি মাতৃভাষাতে আমরা সবসময় অনেক ভালো বুঝি, কারণ মা ডাকেই আমাদের প্রথম, আমাদের জীবনের শুরু। কাজে এই প্রয়াসটা ইগনুর, এই মহৎ প্রয়াস সত্যি প্রশংসনীয়। তো এই যে ইউনিটটা, এই ইউনিটে প্রথমেই আমরা দেখতে পাবো যে গুপ্ত কারা, কোথা থেকে তাদের উত্থান হয়েছে এবং কি করে ধীরে ধীরে তারা সমগ্র ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ইতিহাস পড়তে গেলে কিন্তু সূত্রের একটা বিরাট গুরুত্ব আছে, কারণ সূত্র ছাড়া কিন্তু ইতিহাস কেন, আমরা আমাদের ডে টু ডে লাইফেও অজ্ঞ থাকি। তো সেই যুগের সূত্র কি না, বিভিন্ন পুরাণ, যেমন বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বিভিন্ন লেখক, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, যার রচয়িতা ছিলেন হরি সেন। এবং তারপরেই আমরা যেটা আরো মানে গুরুত্বপূর্ণ যেটা দেখতে পাচ্ছি, সেটা স্কন্দগুপ্তের ভিতরেই জুনাগড় লেখো। এছাড়া কুমারগুপ্তের ভিলসাদ লেখো আছে, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের নিজস্ব কোনো ইনস্ক্রিপশন পাইনি আমরা, কিন্তু তার সেনাপতি এবং তার মন্ত্রী, তাদের আমরা লেখো পেয়েছি উদয়গিরি এবং সাঁচি। তাছাড়া কি না, মুদ্রা, মুদ্রা থেকে আমরা কিন্তু রাজাদের রাজত্বকাল, তাদের তাদের এপিথেট, তারা কি কি এপিথেট নিয়েছিল, তারা কোন ধর্মের পূজারী ছিল, সেইটা কিন্তু আমরা জানতে পারি। তার মধ্যে আমরা চন্দ্রগুপ্ত কুমার দেবী টাইপের মুদ্রা, আমরা সমুদ্রগুপ্তের ব্যাঘ্র হন্তারক মুদ্রা, অশ্বমেধ পরাক্রম মুদ্রা এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহ হন্তারক মুদ্রা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রা সম্পর্কে জানতে পারছি। এছাড়া আরো কিছু সাহিত্য আছে, যেগুলো থেকে আমরা ইনডাইরেক্ট রেফারেন্স পাচ্ছি গুপ্ত সম্বন্ধে। তার মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা দেবী চন্দ্রগুপ্তম যে নাটকটা বিশাখ দত্তের, এছাড়া কালিদাসের রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, সেখান থেকে আমরা তাদের সমাজ, তাদের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। এবার এই গুপ্তরা কোথা থেকে এসেছিলেন সে সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটা মতভেদ রয়েছে। কেউ বলছেন গুপ্তরা
বরেন্দ্রী অর্থাৎ উত্তরবঙ্গের অন্তর্ভুক্ত ছিলেন, আবার কেউ বলছেন যে না, তারা উত্তরপ্রদেশেই তাদের অরিজিনাল, তাদের হোমল্যান্ড ছিল। কেন না, প্রথম দিকের যে গুপ্ত যে লেখগুলো সেগুলো কিন্তু সবই উত্তরপ্রদেশে থেকে তাদের ইস্যু করা হয়েছে। হোয়াট এভার মেবি, আমরা দেখছি যে এই গুপ্তদের প্রতিষ্ঠাতা, প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, এবং তারপরে সাকসেসর ছিলেন ঘটোৎকচ গুপ্ত। তারা কিন্তু কেউই সার্বভৌম রাজা ছিলেন না। গুপ্তদের প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? মহারাজাধিরাজ শ্রী চন্দ্রগুপ্ত। তো এই যে গুপ্তরা, তারা কি একেবারেই 300 থেকে শুরু করেছিলেন? তার আগের কি অবস্থা ছিল, কোন সিচুয়েশনে তারা এসেছিলেন, সেটা দেখতে গেলে আপনারা যদি, আপনাদের সামনে স্টাডি মেটেরিয়াল থাকে, সেখানে আপনারা দেখতে পাবেন যে ঐতিহাসিকরা মনে করছেন যে এই গুপ্তরা আদিতে সম্ভবত কুষাণদের অধীনে কোনো সামন্ত রাজা ছিলেন। এই কুষাণ এবং সাতবাহনও তারা কিন্তু মোটামুটি খ্রিস্টীয় তৃতীয় শতকে তাদের কিন্তু মাঝামাঝি সময়ে তাদের কিন্তু কি হচ্ছে, অবসান ঘটছে। কুষাণদের অবসান কে করেছিলেন? না, পারস্যের সাসানিড বংশের, আমরা নকশে রুস্তাম থেকে শাপুর ফার্স্টের নাম জানতে পারছি, এবং বাসুদেব সেকেন্ডই ছিলেন কুষাণদের শেষ পরাক্রান্ত রাজা। কিন্তু কুষাণদের উত্তর পশ্চিম ভারতে গ্রেটার কুষাণদের পতন হলেও তাদের কিছু শাখা কিন্তু রয়ে গেল। সেটা আমরা কোথা থেকে জানতে পারছি? সেটা আমরা সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কিন্তু দৈবপুত্র শাহী শাহানু শাহীর নাম জানতে পারছি, এবং এরা সেই কুষাণদেরই একটা ব্রাঞ্চ, এবং বলা হচ্ছে সম্ভবত এরা কিদার কুষাণ। তাহলে অনেকে মনে করেন মগধে প্রথমে মুরুন্ড বলে একটা শক্তি, কুষাণদের পতনের পরে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপরে আসছে হচ্ছে মিত্র নামধারী একটা রাজবংশ, এবং তারপরে 275 খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত তিনি কিন্তু তার অধিকার প্রতিষ্ঠা করছেন। সুতরাং 300 অব্দটার গুরুত্ব কি? ইট ইজ আ ডোরওয়ে, একটা দরজা, যেই দরজাটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত শক্তির পতন ঘটিয়ে আমাদের ভারতবর্ষে একটা নতুন শক্তিকে নিয়ে আসছে, যে শক্তি কেবল রাজনৈতিক ভাবে নয়, জ্ঞানে বিজ্ঞানেও কিন্তু ভারতকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে গেছে। এই বংশ যেমন অনেক শক্তিমান রাজার জন্ম দিয়েছে, সম্রাটের জন্ম দিয়েছে, তেমনি এই যে বংশ কিন্তু সাহিত্য, বিজ্ঞান, কারিগরি, অর্থনীতি সব ক্ষেত্রেই কিন্তু তাদের একটা সুস্পষ্ট প্রভাব ফেলে গেছে। তো এই যে প্রথম যে সার্বভৌম রাজা গুপ্তদের, যে চন্দ্রগুপ্ত প্রথম, এই চন্দ্রগুপ্ত কোন জায়গায় রাজত্ব করতেন? তার যে পূর্বপুরুষ মনে করা হয় তারা বারেন্দ্রী এবং মগধে তাদের রাজত্বটা সংক্ষিপ্ত ছিল, কিন্তু এই চন্দ্রগুপ্ত তিনি কিন্তু উত্তরপ্রদেশ অর্থাৎ প্রয়াগ, অযোধ্যা, এখানেও তার রাজ্যকে বিস্তার করেছিলেন, এবং মগধ তো ছিলই। কি করে তিনি তার রাজ্য বিস্তার করলেন? আগেকার দিনে রাজারা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করতেন, অর্থাৎ অন্য রাজবংশ যারা পরাক্রান্তশালী তাদের সঙ্গে তারা একটা সমঝোতা করে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে নিজেদের শক্তিকে বৃদ্ধি করতেন। তো চন্দ্রগুপ্ত এরকম, প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে বিয়ে করলেন,
এবং এই কুমার দেবীকে বিবাহ করার ফলে তার শক্তি অনেক বৃদ্ধি হলো। আমরা কি করে জানতে পারছি যে কুমার দেবীর সঙ্গে প্রথম চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছিল? তা এই চন্দ্রগুপ্ত কুমার দেবী টাইপের যে মুদ্রা, সেই মুদ্রাতে আছে যে চন্দ্রগুপ্ত ফার্স্ট ইজ গার্ল্যান্ডিং কুমার দেবী, অর্থাৎ তাদের বিবাহ বাসরের একটা ছবি মুদ্রার মুখ্য ভাগে খোদাই করা আছে এবং রিভার্সে লক্ষ্মীর মূর্তি এবং সেখানে লিচ্ছবয়ও লেখা আছে। তাছাড়া অনেকে বলেন লিচ্ছবি দৌহিত্র কথাটিও খোদাই করা আছে। তা কোনো কোনো ঐতিহাসিক বলছেন এটা চন্দ্রগুপ্ত প্রথম করেছিলেন, আবার অধিকাংশের মতে সমুদ্রগুপ্ত এই মুদ্রাটি প্রবর্তন করেন। তাহলে এই যে লিচ্ছবিরা, তারা কিন্তু সেই সময়ে যাদের বৈশালীতে যাদের রাজত্ব ছিল তারা কিন্তু পরাক্রমশালী ছিল। তা এই যে প্রথম চন্দ্রগুপ্ত, তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? 320 খ্রিস্টাব্দে। এবং টু কমেমোরেট হিজ অ্যাকসেশন টু দ্য থ্রোন, সিংহাসনে আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য তিনি একটা অব্দের প্রচলন করেন, যেটা গুপ্তাব্দ নামে পরিচিত। কেন তিনি এটা করলেন? কারণ তার আগের যে পূর্বপুরুষরা তারা কেউ সার্বভৌম ছিলেন না, সেই জন্য এই মহারাজাধিরাজ উপাধিটা তিনি যে গ্রহণ করেছিলেন সেটা কিন্তু সেই রাজবংশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা 335 পর্যন্ত তিনি রাজত্ব করেন এবং তিনি জীবিত থাকতেই সভাসদদের সামনে তিনি তার যে উত্তরাধিকারী সমুদ্রগুপ্তের নাম তিনি ঘোষণা করেছিলেন। সেটা আমরা কোথা থেকে জানতে পারছি? হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে। এই এলাহাবাদ প্রশস্তিতে একটা কথা আছে, একটা সেন্টেন্স আছে, কতগুলো শব্দ। সেখানে বলা হচ্ছে যে প্রথম চন্দ্রগুপ্ত যখন সমুদ্রগুপ্তের নামটাকে যখন ঘোষণা করছেন, তখন সভাসদদের অনেকের মুখটা ম্লান হয়ে যাচ্ছে। তো হঠাৎ কেন ম্লান হলো? এর থেকেই ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক শুরু হলো। তারা বলছেন যে সম্ভবত তিনি হচ্ছেন লিচ্ছবি দৌহিত্র, অর্থাৎ লিচ্ছবিরা রাজনৈতিকভাবে পরাক্রান্তশালী হলেও তাদের কিন্তু সামাজিকভাবে তারা কিন্তু এই গুপ্তদের থেকে কিন্তু অনেকটাই নিচে ছিল। এই গুপ্তদের সম্পর্কে বিষ্ণু পুরাণ বলছে যে এরা হচ্ছে ধারণ গোত্রের, অর্থাৎ ধারণ গোত্রটা কিন্তু ব্রাহ্মণদেরই একটা ব্রাঞ্চ। আবার কেউ বলছেন যেহেতু গুপ্ত উপাধি তাই তারা সম্ভবত বৈশ্য। তো যাই হোক না কেন, এই লিচ্ছবিরা সামাজিকভাবে যেহেতু নিচে ছিল, কাজে কেউই পছন্দ করছিল না সেই কুমার দেবীর গর্ভজাত সন্তান গুপ্ত সিংহাসনে বসবে। আবার কেউ বলছেন যে না, কাচু নামে তার একজন জ্যেষ্ঠ ভ্রাতা ছিল এবং অনেকে চাইছিলেন কাচুকে সিংহাসনে অধিষ্ঠিত করতে। সেই নিয়ে একটা মনোমালিন্য হয়, কিন্তু হরিসেন কিন্তু কোনো ফ্র্যাট্রিসিডাল ওয়ার বা ভ্রাতৃদ্রোহের কথা বলেননি। কাজেই এই কাচুটাকে ঐতিহাসিকরা বলছেন এই কাচু তার বড় ভাই, এবং কেউ বলছেন এটা কাল্পনিক, কিন্তু আমরা কাচু বলে কিছু মুদ্রা, স্বর্ণ মুদ্রা পাচ্ছি এবং যার পেছনে সর্বরাজচ্ছেত্তা এই কথাটা গৌণ ভাগে লেখা রয়েছে। তার থেকে ঐতিহাসিকরা বলছেন সম্ভবত এই কাচু আর সমুদ্রগুপ্ত অভিন্ন, কাচু হয়তো তার একটা নিকনেম। তো এই কাচু এপিসোডটা নিয়ে বিতর্ক কিন্তু সমাপ্ত হয়নি। তো সমুদ্রগুপ্ত তো সিংহাসনে বসলেন এবং সব থেকে যেটা সুখের কথা, এলাহাবাদ প্রশস্তিতে হরিসেন কিন্তু সমুদ্রগুপ্তের যে প্রত্যেকটা কনকোয়েস্ট উনি কিন্তু প্রতিটা ছত্রে ফুটিয়ে তুলেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি
সিংহাসনে আরোহণ করে তিনি ধরণী বন্ধ ঘোষণা করলেন। ধরণী বন্ধ কি না, আমি সমগ্র ভারতবর্ষকে আমার একটা শাসনের ছাতার তলায় নিয়ে আসব। এবং সেই অনুসারে প্রথমেই তিনি আর্যাবর্তের দিকে তিনি তার কনকোয়েস্টকে তিনি অভিযানকে তিনি অভিমুখকে তিনি পরিচালিত করলেন। এই আর্যাবর্তে 9 জন রাজার কথা আমরা কিন্তু জানতে পারছি। তারা হলেন রুদ্রদেব, মতিল, নাগদত্ত, গণপতি নাগ, নাগসেন, চন্দ্রবর্মন, বলবর্মন, অচ্যুত নন্দী এবং কৌতকুলজ একজন রাজকুমার। তাহলে এই যে তিনি উত্তর ভারতে কারা রাজত্ব করতো সেই সময়, অর্থাৎ আর্যাবর্তে নাগরা। এই নাগ শক্তি কিন্তু গুপ্তদের আগেই কিন্তু মথুরাতে যথেষ্ট শক্তিশালী ছিল। মানে কুষাণদের পতন হচ্ছে এবং মথুরাতে নাগরা আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতান্ত্রিক রাজ্য, মালবাস, অর্জুনায়নাস, ইয়ৌধেয়াস, প্রার্জুনাস, যারা রাজস্থান, তারপরে পাঞ্জাব এবং বিপাশা, এই সমস্ত অঞ্চলগুলোতে তারা রাজত্ব করত। এদের প্রত্যেকের নাম কিন্তু আমরা এলাহাবাদ প্রশস্তিতে পাচ্ছি। আবার ওদিকে প্রত্যন্ত রাজ্য সমতর, দবা, কামরূপ, কর্তৃপুর, এদের নামও, এই সমস্ত যে শক্তিগুলো ছিল এদের কথাও এলাহাবাদে পাচ্ছি। তার মানে ইট শোজ দ্যাট এই সমস্ত শক্তিগুলো তৃতীয় শতকের পূর্বেই কিন্তু তারা তাদের বিক্ষিপ্তভাবে তারা রাজত্ব করতেন। এইবারে কেন সমুদ্রগুপ্ত উত্তর ভারতের দিকে তাদের অভিযান করলেন? এইমাত্র বললাম যে নাগরা ছিল শক্তিশালী, কাজেই ঠিক বর্ডার এরিয়াতে একজন শক্তিশালী কোনো শক্তি থাকবে এটা কোনো রাজাই পছন্দ করেন না। সুতরাং তার প্রথম কাজ হলো তাদেরকে দমন করা। এবং এখানে একটা জিনিস আমরা দেখব যে তিনি আর্যাবর্ত অভিযান করেছেন, যেটা আমরা সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে জানতে পারছি। তিনি আর্যাবর্ত অভিযান করেছেন, আবার দক্ষিণা পথে অর্থাৎ দক্ষিণ ভারতেও তিনি অভিযান করেছেন, কিন্তু দু জায়গায় দুরকম। আর্যাবর্তে তিনি কি করেছেন? তিনি দিগ্বিজয়ীর ভূমিকা এবং একেবারে উন্মূল করে দিয়েছেন এই সমস্ত নাগ শক্তিকে। আবার দক্ষিণ ভারতে তিনি ধর্ম বিজয়ীর ভূমিকা গ্রহণ করেছেন। তো যদি আমরা এলাহাবাদ প্রশস্তিকে অনুসরণ করি তাহলে আমরা কি দেখব যে এলাহাবাদ প্রশস্তির প্রথম ছত্রে বলা হয়েছে তিনি 3 জন রাজাকে আর্যাবর্তে দমন করেছিলেন। তার মধ্যে নাগসেন, অচ্যুত এবং কৌত বংশের রাজকুমার, এদের 3 জনকে তিনি দমন করলেন, কিন্তু তাদের রাজ্যকে কিন্তু গ্রাস করলেন না। কেন না, এরপরে তার সমুদ্রগুপ্ত মনে করলেন যে এটা হাই টাইম টু কনকার সাউথ ইন্ডিয়া, টু এক্সপ্যান্ড হিজ টেরিটরিজ ইন সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণা পথের যে রাজ্যগুলো সেইখানে আমার যাওয়াটা বিবেচনার কাজ। তাহলে এই আপনারা বলতে পারেন যে সমুদ্রগুপ্ত অর্থাৎ উত্তর ভারতের রাজ্য বিজয়টা অসমাপ্ত রেখে চলে গেলেন কেন? না, সেটাও একটা পরিস্থিতির প্রয়োজনে। কারণ সমুদ্রগুপ্ত দেখলেন যে দক্ষিণ ভারতে পল্লব শক্তির অত্যন্ত দ্রুত উত্থান হচ্ছে এবং এত দ্রুত উত্থান হচ্ছে যে সে কিন্তু যে কোনো দিক গুপ্তদের চ্যালেঞ্জ করতে পারে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার দক্ষিণাপথ অভিযানের। আরেকটা হচ্ছে প্রচুর সম্পদ ছিল দক্ষিণ ভারতের রাজাদের, তো সেই সম্পদকে করায়ত্ত করে যে যদি গুপ্ত ট্রেজারিকে পূর্ণ করা যায় এবং সেটা মানুষের প্রজাদের মঙ্গলের কাজে লাগানো যায়, সেটাও একটা ফ্যাক্টর ছিল। তাছাড়া
সেই দক্ষিণ ভারতটা জয় না করলে সাউথ ইস্ট এশিয়ার যে দ্বীপগুলোর সঙ্গে একটা বাণিজ্যিক সম্বন্ধ স্থাপন করাটাও অসুবিধার ছিল। তাহলে এই দক্ষিণ ভারত জয় করতে গিয়ে তিনি প্রথমে কি করলেন? প্রথমে তিনি গাজীপুর জব্বলপুর অঞ্চলের যে আটবিকো অর্থাৎ ফরেস্ট কিংডম গুলোকে তিনি পদানত করলেন। পদানত করার পরে তিনি উড়িষ্যার কোস্টাল উপকূল ধরে কিন্তু দক্ষিণাপথের দিকে তার যাত্রা শুরু করেন, কারণ মাঝখানে দূরতিক্রম বিন্ধ্য পর্বত, সে বিন্ধ্যকে অতিক্রম করা অসম্ভব। তাহলে তিনি যে দক্ষিণ ভারতের 12 জন রাজাকে তিনি পরাস্ত করলেন এবং তার মধ্যে কোশলের মহেন্দ্র, মহাকান্তারের ব্যাঘ্ররাজ, কৌরলের মন্টরাজ, কট্টুরের স্বামী দত্ত, এরণ্ডপল্লের দমন, কাঞ্চির বিষ্ণুগোপ, এরকম 12 জন রাজাকে তিনি পরাস্ত করলেন। তাহলে আমরা যদি এদের লোকেশনটা যদি দেখি, জিওগ্রাফিক্যাল লোকেশন, তাহলে আমরা কি দেখব? বেশিরভাগই রাজ্যগুলোই কিন্তু দক্ষিণ ভারতের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। তাহলে কেন সমুদ্রগুপ্ত পূর্ব উপকূলটাই দিকের রাজ্যগুলোকেই জয় করলেন? কেন তিনি পশ্চিম দিকে গেলেন না? এরও একটা কারণ আছে। সম্ভবত তিনি যখন এই রাজ্যগুলোকে তিনি জয় করছেন, সেই সময় তার কাছে সংবাদ এলো যে যেই 3 জন রাজাকে তিনি দমন করেছিলেন তাদের সঙ্গে আরো যে বাকি যে আর্যাবর্তের রাজারা, নাগ রাজারা, তারা সমুদ্রগুপ্তের বিরুদ্ধে একটা কনফিডারেসি, একটা জোটবদ্ধ হয়েছে। অর্থাৎ জোটবদ্ধ হয়েছে কেন না, সমুদ্রগুপ্তের বিরুদ্ধে তারা একটা বিদ্রোহ ঘোষণা করতে পারে এরকম একটা সম্ভাবনা। এবং সম্ভবত এই ক্ষেত্রে তারা মধ্য ভারতের যে বাকাতক শক্তির উত্থান হয়েছিল তাদের সঙ্গেও তারা একটা মৈত্রী করতে পারে। এই কথা শুনে সমুদ্রগুপ্ত সম্ভবত দক্ষিণ ভারতের তার বিজয়কে অসমাপ্ত রেখে তিনি ঝোটে দিয়ে আবার আর্যাবর্তে ফিরে গেলেন এবং ওই 3 জন রাজার সঙ্গে বাকি যে নাগ রাজারা, অর্থাৎ টোটাল 9 জন রাজাকে এবারে তিনি আর কোনোভাবেই তিনি আর তাদেরকে অস্তিত্ব বজায় রাখতে দিলেন না, একেবারে উচ্ছেদ করলেন এবং উন্মূল করে দিলেন, রুট থেকে, শিকড় থেকে উন্মূল করে দিয়ে তাদের রাজ্যকে তিনি গুপ্ত রাজ্যের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। আর এই যে দক্ষিণাপথের যে 12 জন রাজা, তাদের সঙ্গে তিনি কি করলেন? তিনি তাদের ক্ষেত্রে একটা অদ্ভুত নীতি গ্রহণ করলেন। কি নীতি? না, গ্রহণ মোক্ষ অনুগ্রহ, অর্থাৎ ধর্ম বিজয়ীদের ভূমিকা গ্রহণ করলেন। অর্থাৎ আমি আপনাদের রাজ্যকে আপনাদের পরাস্ত করলাম, কিন্তু আপনাদের আমি সেই আপনাদের সিংহাসনকে ফিরিয়ে দেব। কি শর্তে? না, আপনারা আমাকে বার্ষিক একটা কর দেবেন, আপনাদের সার্বভৌমত্ব চলে যাবে, আপনারা কোনো পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে গ্রহণ করতে পারবেন না, স্বাধীনভাবে কোনো মুদ্রা প্রবর্তন করতে পারবেন না, এবং আমি যখনই আপনাদের সাহায্য চাইব, আপনাদের যখন আহ্বান করব, আপনাদের উপস্থিত থাকতে হবে। তো কেন সমুদ্রগুপ্ত এই নীতিটা করলেন? তিনি তো সেখানেও করতে পারতেন, সর্বরাজচ্ছেদ তার ভূমিকা গ্রহণ করতে পারতেন না। এই ক্ষেত্রে কিন্তু তিনি ভীষণভাবে একটা ডিপ্লোম্যাটিক, তিনি যে একজন ডিপ্লোম্যাট ছিলেন এবং তাকে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে তুলনা করেছেন ভিনসেন্ট স্মিথ, কিন্তু আমরা বলবো
নেপোলিয়ন বোনাপার্টে যে ভুল করেছিলেন, সমুদ্রগুপ্ত কিন্তু সেই ভুল করেননি। কেন? তিনি বুঝেছিলেন সেই যুগে এখনকার মতন কমিউনিকেশন সিস্টেম ছিল না, অর্থাৎ সুদূর পাটলিপুত্র থেকে দক্ষিণাপথকে শাসন করা ডাইরেক্টলি অসম্ভব ছিল। কাজে সেটা না করে তিনি তাদের অর্থকে কাজে লাগিয়ে একই সঙ্গে তাদেরকে তিনি পরাস্ত করে রাখলেন, পদানত করে রাখলেন, তাদের যে মহিমা, তাদের যে সার্বভৌম গর্বকে পুরোপুরি তিনি একেবারে নির্মূল করে দিলেন এবং তাদেরকে তার বশ্যতা স্বীকারে বাধ্য করলেন। যে অর্থ তিনি পেলেন সেই অর্থ দিয়ে গুপ্ত রাজকোষ পরিপূর্ণ হলো এবং সেই অর্থ তিনি কি করলেন, একদিকে যেমন প্রজাদের মঙ্গলের কাজে লাগালেন, অপরদিকে যে হিউজ যে সৈন্যবাহিনীকে রক্ষণাবেক্ষণ করতে হতো তাদের কনকোয়েস্টের জন্য, সেটাতেও কিন্তু তিনি কাজে লাগালেন। অর্থাৎ দেখুন আপনারা কত দূরদর্শী ছিলেন। তো এইভাবে তিনি কিন্তু প্রত্যেকের মনে একটা ভয় তৈরি করে দিলেন, ভীতি, যেটা আমরা পরবর্তীকালে মুঘল সম্রাট আকবরের ক্ষেত্রে দেখছি। এই যে সমস্ত রাজপুতানার সমস্ত রাজারা তার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ করেছিলেন, কেন? তারা বুঝেছিলেন যে আকবরের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। ঠিক একই হয়েছিল সমুদ্রগুপ্তের ক্ষেত্রে। সমুদ্রগুপ্তের সঙ্গে এঁটে উঠতে কেউ পারবে না বলে একে একে সমস্ত রাজারা তার বশ্যতা স্বীকার করলেন। শুধু রাজা নয়, রাজতান্ত্রিক শক্তি নয়, যে প্রজাতান্ত্রিক শক্তিগুলো ছিল, অর্থাৎ নর্থ ওয়েস্টে, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, এই অঞ্চলগুলিতে যারা রাজত্ব করত, বিপাশা উপত্যকা অঞ্চলে ইয়ৌধেয়স, মালবাস, অর্জুনায়নাস, প্রার্জুনাস, কাকাস, খরপারিকাস, অভিরাস, এই সব যে রাজ্যগুলো, শক্তিগুলো, প্রজাতান্ত্রিক শক্তি, তারাও কিন্তু তার বশ্যতা স্বীকার করে নিল। কিন্তু ঐতিহাসিকরা বলছেন যে এই যে তারা বশ্যতা স্বীকার করলো, এতে কিন্তু ভবিষ্যতে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পক্ষে এটা কিন্তু শুভ হয়নি। কারণ they were the guardian, they were the, you can call, তারা ছিল একজন রক্ষক, এই ভারতের যে সীমান্তবর্তী অঞ্চলের রক্ষক ছিল। কিন্তু যেই মুহূর্তে সমুদ্রগুপ্ত তাদের যে গরিমাকে খর্ব করে দিলেন, তখন কিন্তু তাদের শক্তি অনেকটা হ্রাস পেয়ে গেল, যার ফলে আগের মতন কিন্তু তারা সীমান্ত রক্ষার কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারল না। সেই সুযোগ ধরেই পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্যে হুন শক্তি ঢুকে পড়ছিল। যাই হোক, তাহলে আমরা দেখলাম প্রজাতান্ত্রিক, উত্তর পশ্চিমের প্রজাতান্ত্রিক শক্তিগুলো যেমন পদানত হচ্ছে, সেই রকম পূর্ব ভারতের প্রত্যন্ত যে রাজ্যগুলো, সমতট, দবাক, কামরূপ, কর্তৃপুর, নেপাল, অর্থাৎ আসাম, উত্তর ও দক্ষিণ বাংলা, এগুলো সবই সমুদ্রগুপ্তের কাছে তারা বশ্যতা স্বীকার করছিল। একইভাবে সমুদ্রগুপ্তের যে পরাক্রমে আর কারা করছে, কারা মৈত্রীর হাত বাড়িয়ে দিচ্ছে না, নিবারিং কান্ট্রিজ গুলো, তাদের নাম কাদের পাচ্ছি? সিংহলের রাজা মেঘবর্ণ, তিনি সমুদ্রগুপ্তর কাছে দূত পাঠিয়েছিলেন এবং অনুরোধ জানিয়েছিলেন যেন তিনি বুদ্ধগয়াতে বুদ্ধিস্ট ভিক্ষুকদের জন্য একটা বিহার তৈরি করে দেন। এছাড়া দৈবপুত্র শাহী শাহানু শাহী, তারাও সমুদ্রগুপ্তের সঙ্গে মৈত্রী করলেন এবং শক মুরুন্ড, মুরুন্ড কথাটার অর্থ ঐতিহাসিকরা বলেন স্বামী, অর্থাৎ শক স্বামী। এই শক কে ছিলেন রাজা, সেটার আইডেন্টিটি সম্পর্কে বিশদভাবে জানা যায়নি।
আর কারা ছিলেন? সর্বদ্বীপবাসীন, অর্থাৎ এই সর্বদ্বীপবাসীন কারা? না প্রধানত বলা হয় যে দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, মালয় এইসব দ্বীপপুঞ্জের যারা ছিলেন অধিবাসী, তারাও সমুদ্রগুপ্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল একটা সারা অলমোস্ট হোল অফ ইন্ডিয়া সমুদ্রগুপ্তের অধীনত হলো, কোনোটা ডাইরেক্টলি, কোনোটা ইনডাইরেক্টলি। তাহলে এই যে সর্বরাজচ্ছেদটা সমুদ্রগুপ্ত, প্রবল পরাক্রমশালী ও সমুদ্রগুপ্ত, তিনি তার এই বিজয়টাকে স্মরণীয় করে রাখার জন্য তিনি কি করলেন? অশ্বমেধ যজ্ঞ করলেন। আমরা জানি, আমরা মহাভারতেও দেখেছি যে রাজারা দিগ্বিজয় শেষে অশ্বমেধ যজ্ঞ করতেন, তিনিও করেছিলেন। কি করে জানবো? না, তিনি অশ্বমেধ পরাক্রম একটা মুদ্রা প্রবর্তন করেছিলেন, যেই মুদ্রা থেকেই আমরা জানতে পারছি তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর এলাহাবাদ প্রশস্তিতে কিন্তু সমুদ্রগুপ্তের অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কেও কিছু বলা হচ্ছে না। এই যে হরিসেন, তিনি কিন্তু কেবল তার কোর্ট পোয়েট ছিলেন না, তিনি ছিলেন মহাসান্ধি বিগ্রহিক, অর্থাৎ বর্তমান যুগের যে পররাষ্ট্রমন্ত্রী থাকে, মিনিস্টার অফ ওয়ার অ্যান্ড পিস, তিনি কিন্তু তাই ছিলেন। এবং সমুদ্রগুপ্তের যে পার্সোনাল ট্রেড সম্পর্কেও কিন্তু অনেক কিছু বলেছেন হরিসেন। তিনি বলছেন সমুদ্রগুপ্তকে কখনো তিনি কবিরাজ বলছেন, কখনো তিনি নারদের সঙ্গে তুলনা করছেন, বৃহস্পতির সঙ্গে তুলনা করছেন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য পেট্রন অফ লার্নিং, পেট্রন অফ মিউজিক, এবং তিনি নিজেও কিন্তু ভালো মিউজিশিয়ান ছিলেন। কোত্থেকে জানতে পারছি? না, বীণা বাদনরত মুদ্রা পাওয়া গেছে সমুদ্রগুপ্তের। এর থেকে আমরা জানতে পারছি তিনি কেবল পৃষ্ঠপোষকই ছিলেন না, নিজেও তার অনুরাগী ছিলেন। তো যাই হোক, সমুদ্রগুপ্ত আনুমানিক 376 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তারপরেই সিংহাসনে এসেছিলেন তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়েও কিন্তু একটা এপিসোড আছে, সেটা আমরা কোত্থেকে জানতে পারছি? বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটকে, সেখানেও কিন্তু সেই একই প্রবলেম, কাচের মতন। বলছেন রামগুপ্ত নামে সমুদ্রগুপ্তের একজন মানে সন্তান ছিল, জ্যেষ্ঠ সন্তান, কিন্তু তিনি একেবারেই অপদার্থ দুর্বল ছিলেন এবং সেই সুযোগে পশ্চিম ভারত থেকে শকরা গুপ্ত রাজ্য আক্রমণ করেছিল। তখন তিনি নিজের সিংহাসন বাঁচানোর জন্য তিনি শকদেরকে কি বলেছিলেন? আমার সিংহাসনটা বজায় থাক, কিন্তু আপনারা আমার যে মহারানী ধ্রুবদেবীকে আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। এই যে চরম অবমাননাকর পরিস্থিতি, তার অনুজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত মেনে নিতে পারেননি। তখন তিনি কি করলেন? তিনি তখন সেই ধ্রুবদেবীর ছদ্মবেশে এবং তার যে সমস্ত চররা পার্শ্বচর ছিল, তারাও মহিলার ছদ্মবেশে সেই শক শিবিরে গেলেন এবং সেখানে গিয়ে শক ক্ষত্রপকে তিনি পরাস্ত করলেন। পরাস্ত করে তারপরে ধ্রুব দেবীকে তিনি বিবাহ করলেন। এই যে বৌদিকে বিয়ে করলেন, এটা কিন্তু তোমাদের আপনাদের মনে হবে যে এটা কিরকম, আমাদের হিন্দু কালচারে তো এটা হয় না। কিন্তু আমরা যদি বৈদিক যুগ দেখি, যেটা 131-এ পড়েছেন, সেখানে কিন্তু এই সিস্টেম ছিল। এবং আমরা মহাভারতেও দেখেছি যে রাবণ মারা যাওয়ার পর মন্দোদরী কিন্তু বিভীষণকে বিবাহ করেছিলেন। কাজে এটা ভারতের ইতিহাসে নতুন কিছু নয়। তা দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি আনুমানিক 414 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তিনি নতুন যে কিছু, তার যে পূর্বপুরুষ, তার পিতা সমুদ্রগুপ্ত নিজেই তো সব রাজ্য জয় করে গেছিলেন, যেমন আমরা মৌর্যদের দেখেছি।
চন্দ্রগুপ্ত মৌর্যই সব জয় করে গেছিলেন, আর তার যে বিন্দুসার আর অশোককে বিশেষ কিছু করতে হয়নি। সেম কেস উইথ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটাই অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে পশ্চিম ভারতের শকদেরকে পরাস্ত করা। এবং এই শকদেরকে পরাস্ত করতে গিয়ে তিনি নিজের শক্তি সঞ্চয় করার জন্য তিনি যে বাকাতকরা ছিল সমুদ্রগুপ্তের শত্রু, সেই বাকাতকদের সঙ্গে তিনি একটা বৈবাহিক চুক্তি করলেন এবং নিজের কন্যা প্রভাবতী গুপ্তার সঙ্গে বাকাতক রাজ দ্বিতীয় রুদ্রসেনের বিবাহ দিলেন। আর কি করলেন তিনি? তিনি নাগরাজ কুবের নাগাকে বিবাহ করলেন। নাগ শক্তিও জানেন কত, যেই নাগরা সমুদ্রগুপ্তের শত্রু ছিল এখানে কিন্তু বন্ধু হয়ে গেল। কাজে রাজনীতির এই উত্থান পতনে কে যে কখন বন্ধু কে যে কখন শত্রু সবকিছু ডিপেন্ড করে কিন্তু সময় বলে দেয়, সিচুয়েশন যেমন পারমিট করে সেই রকম। আর কি তিনি করলেন? কর্ণাটের কুন্তল দেশের কাকুৎস্থ বর্মণের কন্যার সঙ্গে তার একটা বৈবাহিক চুক্তি হলো। কেউ বলছেন তিনি নিজে বিবাহ করেছিলেন, কেউ বলছেন তার সন্তান কুমারগুপ্তের সঙ্গে সেই কুন্তল দেশের রাজকন্যার বিবাহ হয়েছিল। যাই হোক, এই যে শকদের বিজয়, এটা আনুমানিক কেউ বলছেন 380 থেকে 419-এর মধ্যে, আবার প্রখ্যাত ঐতিহাসিক রণবীর চক্রবর্তী তিনি বলছেন 410 থেকে 411-র মধ্যে। তাহলে এটা আমরা কিন্তু কোনো লেখ থেকে জানতে পারছি না, কেবল ডাইরেক্ট তিনি কোনো লেখ প্রবর্তন করে বলেননি, কিন্তু ওই যে তার মন্ত্রী এবং সেনাপতি তাদের উদয়গিরি এবং সাঁচি লেখ থেকে আমরা এটার একটা হিন্টস পাচ্ছি যে তিনি সেই সময় শক রাজ্যে তারা উপস্থিত ছিলেন এবং সেই শক সাম্রাজ্য বা শক রাজা কে ছিলেন? তিনি ছিলেন তৃতীয় রুদ্রসিংহ। এই রুদ্রসিংহকে যে তিনি পরাস্ত করেছিলেন সেটাও কিন্তু ডাইরেক্টলি জানা যাচ্ছে না, কিন্তু কি রেফারেন্স হচ্ছে? ডাইরেক্টলি কোনো ইনস্ক্রিপশন না থাকলেও মুদ্রা থেকে একটা ইনডাইরেক্ট রেফারেন্স কি পাওয়া যাচ্ছে? তার সিংহ হন্তারক মুদ্রা। এর থেকে ঐতিহাসিকরা বলছেন তাহলে সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাট অঞ্চলে। তাহলে গুজরাট, এই যে উজ্জয়িনী, মালব, এই যে রিজিয়নটাতে তারা রাজত্ব করতেন, সেইখানটায় তিনি, যেহেতু তিনি ওই অঞ্চলটাতে জয় করেছিলেন, শক ক্ষত্রপকে তিনি পরাস্ত করেছিলেন, করে পশ্চিম ভারতকে ফ্রেড ফ্রম ফরেন ইয়াক অর্থাৎ বিদেশি শাসন মুক্ত করেছিলেন, সেটা ওই সিংহ হন্তারক মুদ্রা তার একটা প্রমাণ। আর আরেকটা বলা হচ্ছে ওই সময় 411-র পর থেকে ওই অঞ্চলে কিন্তু কোনো শক মুদ্রা পাওয়া যায়নি। যা পাওয়া গেছে শক মুদ্রার উপরে পুনর্মুদ্রিত গুপ্তা মুদ্রা, অর্থাৎ রিস্ট্রাক কয়েন, শকদের উপরে গুপ্তদের যে সিম্বল সেটাকে রিস্ট্রাক করা হচ্ছে, গুপ্তদের যে, তার মানে যে রিস্ট্রাক কয়েন পাওয়া গেছে। তাহলে এটা একটা বিরাট বিজয়। এই বিজয়টা কেবল রাজনৈতিক ভাবে না, অর্থনৈতিক ভাবেও, কারণ এই শকদের দমন করার ফলে আরব সাগরের উপকূল অঞ্চলটা কিন্তু গুপ্তদের কাছে ওপেন হয়ে গিয়েছিল এবং এর ফলে রোমের সঙ্গে যে বাণিজ্যটা চলতো কুষাণদের সময় থেকে, সেই বাণিজ্যের কিন্তু শেয়ারটাও এবার থেকে সামিল হচ্ছে গুপ্তরা। তাহলে এটা অর্থনৈতিকভাবে কতখানি গুরুত্বপূর্ণ। এই যে এটা, এই রাজনৈতিক বলুন অর্থনৈতিক বলুন, সব বিজয়টা কিন্তু একটা বিরাট। আর আরেকটা কি আমরা জানতে পারছি যে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শক্তি এত বেশি ছিল, সেই জন্য অনেকে তাকে বলছেন
বিক্রমাদিত্য। বিক্রমাদিত্যটা এই ঐতিহাসিকরা কিন্তু বর্তমানে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলে মেনে নিতে তারা অনেকেই দ্বিধা করছেন। কেন? দ্বিতীয় এই যে বিক্রমাদিত্য, তিনি উজ্জয়িনীতে রাজত্ব করতেন এবং আমরা এই দেখতে পাচ্ছি যে শকদের দমন করে তিনিও উজ্জয়িনীতে তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সময়ের একটা ফারাক হচ্ছে। বিক্রমাদিত্য যিনি, তিনি কি করেছিলেন? তিনি 58 বিসিতে রাজত্ব করতেন। ঠিক আছে, অর্থাৎ 58 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু ওনার যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে পিরিয়ডটা, সেটা কিন্তু অনেক পরের, অর্থাৎ তিনি 376 থেকে 414 আনুমানিক এই সময়টার মধ্যে তিনি কিন্তু রাজত্ব করছেন। তাহলে কোনো মতেই বিক্রমাদিত্য হতে পারেন না। আর এই যে চন্দ্রগুপ্তের পরে, এই চন্দ্রগুপ্তের যে পিরিয়ডটা, এটা কিন্তু একটা ক্লাসিক্যাল পিরিয়ড। এই সময় কালিদাসের আবির্ভাব হয়েছিল। এরপরেই আসছেন কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। কুমারগুপ্তর সময় কিন্তু আমরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি না। শুধু কি পাচ্ছি? তার পুত্র স্কন্দগুপ্তের যে লেখ ভিতরি জুনাগড় থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় দুটো বহিঃশত্রুর আক্রমণ হয়েছিল। একজন হচ্ছে পুষ্যমিত্ররা, যারা বিন্ধ্য থেকে এসেছিল, যুধমিত্র, আর হচ্ছে হুনরা। কিন্তু সুখের বিষয়, স্কন্দগুপ্ত অর্থাৎ কুমারগুপ্তের যে পুত্র, তিনি কিন্তু এই হুনদের কিন্তু দমন করেছিলেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, স্কন্দগুপ্তের যে অরিজিনটা নিয়েও কিন্তু তিনি সম্ভবত লিগ্যাল সান ছিলেন না। লিগ্যাল সান ছিলেন পুরুগুপ্ত, অনন্ত দেবীর পুত্র। কাজেই সেটা নিয়েও কিন্তু একটা ভ্রাতৃদ্রোহ হয়েছিল। কিন্তু তিনি লক্ষ্মী তার প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং তাকে বরণ করে নিয়েছিলেন এবং তিনি সিংহাসনে বসেছিলেন। কাজে এই যে গুপ্তদের যে সময়টা যেটা আমরা আলোচনা করছি, এটা কিন্তু স্কন্দগুপ্তের সময় পর্যন্ত গুপ্তদের একটা বিরাট উত্থান হচ্ছে। যদিও স্কন্দগুপ্তের সময় একটা প্রচন্ড একটা অর্থনৈতিক একটা সমস্যা দেখা যাচ্ছে। কি কারণে? না, এই হুন আক্রমণে প্রচুর ব্যয় হয়েছিল আমাদের গুপ্তদের ট্রেজারি থেকে। এটা রিফ্লেকশন কিসের উপরে পড়ছে? তাদের অর্থনীতি। সেই কারণে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে স্বর্ণ মুদ্রা, সেই স্বর্ণ মুদ্রার যে ওয়েট এবং তার যে নিখাত যে অবস্থাটা, সেটা কিন্তু আমরা স্কন্দগুপ্তের সময় কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এবং আরেকটা কথা বলে রাখি, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু প্রথম সিলভার অর্থাৎ রৌপ্য মুদ্রা ইস্যু করেছিল। কাদের অনুসরণে? এই শকদের অনুসরণে। কিন্তু যত দিন গেছে বিধ্বস্ত হয়েছে গুপ্ত বংশ, একদিকে যুধমিত্র, আরেকদিকে হুন। কাজে ট্রেজারির উপর চাপ পড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে মুদ্রাতে খাদ বেড়েছে এবং সেখানে তাম্র মুদ্রা আসছে, ব্রোঞ্জ মুদ্রা আসছে। এবং আমরা যদি ইন্ডিয়ান মিউজিয়ামে এই মুদ্রাগুলো দেখি, তাহলে সেই মুদ্রা কিন্তু থেকে আমরা এই অর্থনৈতিক পরিস্থিতিটা জানতে পারবো। আরেকটা বিষয় জানাই, এই যে গুপ্তদের মুদ্রা, এই মুদ্রার উপর কিন্তু কুষাণ মুদ্রার অনেক প্রভাব আছে। কেন কি? এই মুদ্রার মুখ্য ভাগে রাজাদের প্রতিকৃতি, যেটা আমরা কুষাণ মুদ্রায় দেখেছি, আর তাদের যে ড্রেসটা, সেই ড্রেসটাও কিন্তু কুষাণদের সঙ্গে অনেকটা সিমিলার। আর গৌণ ভাগে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি কখনো লক্ষ্মী, কখনো বিষ্ণু, কখনো মহেন্দ্র অর্থাৎ কার্তিকেয় মুদ্রা, এগুলো দেখতে পাচ্ছি। এটা কি রিফ্লেকশন দিচ্ছে? না, আমরা কুষাণ যুগে যুগ পর্যন্ত বুদ্ধিস্ট প্রভাবটা বেশি ছিল।
যদিও কুষাণরা বিভিন্ন ধর্মের অনুরাগী ছিলেন, কিন্তু ধীরে ধীরে গুপ্ত যুগে যেই ধর্মটা, কোন ধর্ম, তা ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব। কেন? এই ইনস্ক্রিপশন অর্থাৎ লেখতেও আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা যখন কোনো চিঠি লিখি, যেমন আমরা বা কোনো শুভ কাজ করি, আমাদের যে আরাধ্য দেবতাকে নিবেদন করে করি, লেখতেও কিন্তু সেইভাবেই শুরু হচ্ছে এবং মুদ্রাতেও তাদের প্রতিকৃতি দেখা যাচ্ছে। তাহলে এই যে ভাগবতিজম, ব্রাহ্মণিজম, এই কালচারটা, এই ধর্মের কিন্তু একটা প্রভাব আমরা এই সময় দেখতে পাচ্ছি। তাছাড়া কালিদাসের যে বিভিন্ন ড্রামা অর্থাৎ নাটক, সেখান থেকে কিন্তু সেই সময়কার এলিট পিপল অর্থাৎ উচ্চ বর্ণের মানুষের কিন্তু তাদের সমাজটা সম্পর্কে আমরা জানতে পারছি। এবং অনেকে বলেন যে কালিদাসের রঘুবংশমের ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার কিন্তু সমুদ্রগুপ্ত। তাহলে এই যে স্কন্দগুপ্ত, তিনি আনুমানিক 455 পর্যন্ত রাজত্ব করেছিলেন, কিন্তু তারপরে একে একে বিভিন্ন ভাঙন আসছে। কখনো কোনো শক্তিশালী রাজা বেশি দিন রাজত্ব করতে পারেননি, পুরুগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত এবং বুধগুপ্ত, বৈন্যগুপ্ত, নরসিংহগুপ্ত, বালাদিত্য, এইভাবেই কিন্তু একের পর এক রাজারা এসছেন এবং গেছেন। এবং এই গুপ্ত সাম্রাজ্যের শেষ যে রাজা, যার কথা আমরা পাচ্ছি, তিনি হচ্ছেন বৈষ্ণবগুপ্ত, বিষ্ণুগুপ্ত। তিনি মোটামুটি 550 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আর গুপ্তদের কথা জানা যাচ্ছে না, অর্থাৎ গ্রেটার গুপ্তাস। তাহলে এই যে বিশাল শক্তি, তার কি করে এরম পতন হলো, এটা একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। দেখুন, ইতিহাসের নিয়মে যেমন উত্থান হবে তেমনি পতন হবে। কাজে এই যে ঔপনিবেশিক সাম্রাজ্য বা তার আগে মোগল সাম্রাজ্য, তারও তো পতন হয়েছে, মৌর্য সাম্রাজ্যেরও পতন হয়েছে। তাহলে ইতিহাসের স্বাভাবিক নিয়মে গুপ্তদের পতন হবে, তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে উইক সাকসেসর, অর্থাৎ যদি পরবর্তী উত্তরসূরি যদি দুর্বল হয়, কারণ এই রাজতান্ত্রিক যে সাম্রাজ্যে রাজার ক্ষমতার উপর সবকিছু নির্ভর করে, কাজে উত্তরসূরিরা দুর্বল ছিলেন। দ্বিতীয়ত, যে প্রাদেশিক শাসনকর্তারা ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে এই কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে তারা কিন্তু স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এবং তারা নিজেদেরকে স্বাধীন করে নিলেন। তাহলে আমরা কাদের দেখছি? কান্যকুব্জে আমরা মৌখরিজদের দেখছি, আমরা দেখছি থানেশ্বরে আমরা পুষ্যভূতিদের দেখছি, আমরা বলভীতে আমরা মৈত্রকদের দেখছি, আমরা মালবে আমরা যে পরবর্তী গুপ্তদের দেখছি। এইভাবে গুপ্ত সাম্রাজ্যটা কিন্তু ভেঙে যাচ্ছে, প্রাদেশিক শাসনকর্তারা আস্তে আস্তে তারা স্বাধীনতা ঘোষণা করছে। তাহলে এখানে একটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে সেন্ট্রালাইজ পাওয়ারটা। থার্ড যেটা ইম্পর্টেন্ট, যে হুন আক্রমণ। হুন আক্রমণ কিন্তু গুপ্ত সাম্রাজ্যকে, যদিও স্কন্দগুপ্ত সেটা কিছু দিনের জন্য থামিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা গুপ্ত সাম্রাজ্যের মূলে আঘাত করেছিল, অর্থনৈতিকভাবে সেটা বিধ্বস্ত হয়ে গেছিল। যদিও নরসিংহগুপ্ত বালাদিত্য তাকে পরাস্ত করেছিলেন, কিন্তু আমরা আরেকজন রাজার নাম পাচ্ছি, অৌলিকর বংশীয়, যে যশোধর্মন, মন্দাসোর শিলালেখ থেকে তার কথা আমরা পাচ্ছি। তাহলে তিনিও একটা গুপ্ত সাম্রাজ্যের কেন্দ্রে আঘাত করেছিলেন এবং এই বিভিন্ন যে অভিঘাতে গুপ্ত সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে পতনের মুখে চলে গেল এবং সেই ধ্বংসের থেকে
ধ্বংস কিন্তু ধ্বংসের শেষ নয়, ধ্বংসর থেকে মধ্যেই কিন্তু সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। সেই সৃষ্টি কি না, আমরা দেখতে পাচ্ছি যে থানেশ্বরকে কেন্দ্র করে হর্ষবর্ধনের উত্থান হচ্ছে 606 খ্রিস্টাব্দে, এবং তিনি একই সঙ্গে থানেশ্বর এবং কনৌজের রাজা হচ্ছেন। আমরা আইহোল শিলালেখ পুলকেশীর, সেখান থেকে বলা হয়েছে কি, হর্ষবর্ধন ছিলেন সকলোত্তর পথনাথ, অর্থাৎ সমগ্র উত্তর ভারতের তিনি অধিকর্তা। তো আজ এই পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমি একটু কতগুলো বিশদে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে গুপ্তদের ইতিহাস, এই গুপ্তদের ইতিহাস, যে ইতিহাস একটু আপনাদের জানা দরকার। যে ইতিহাস, আপনারা তো ইতিহাসের ছাত্র ছাত্রী, তাহলে অনেকে বলেন ইতিহাস আর হিস্ট্রি হচ্ছে সিনোনিমাস। আমরা কি বলি, ইংলিশে বলি হিস্ট্রি, বাংলায় বলি ইতিহাস। কিন্তু আমরা যদি গভীরভাবে দেখি, বর্তমানে কিন্তু হিস্ট্রি ইজ নট সিনোনিমাস উইথ ইতিহাস। ইতিহাস কাকে বলছে? ইতিহাস অর্থাৎ যেটা ঘটে গেছে। তাহলে এই ইতিহাসের সঙ্গে কিন্তু এই প্রথম আমরা নাম পাচ্ছি অথর্ববেদে। এই ইতিহাসের সঙ্গে কিন্তু আধুনিক হিস্ট্রির কোনো সম্পর্ক নেই, এটা পুরাণাশ্রিত, যার জন্য এর মধ্যে কোনো ডেট নেই, কোনো কালানুক্রম নেই। কিন্তু কখনোই ইতিহাসকে আমরা পাঠ করতে পারবো না যদি আমরা কালানুক্রমকে অনুসরণ করি। আমরা যদি গুপ্তদের, কুষাণদের আগে গুপ্তদের বসাতাম, তাহলে কি সেটা ইতিহাস হতো না হিস্ট্রি হতো? তাহলে ইতিহাসে কিন্তু কালানুক্রমটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস, এবং ইতিহাসকে ন্যারেটিভ এবং ক্রিটিক্যালি অ্যানালিটিক্যালি পাঠ করতে হবে, যেখানে কেবল রাজা রাজরাদের কথা থাকবে না, গ্রাসরুট লেভেলের মানুষদের, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের সমাজ, তাদের সাহিত্য, তাদের অর্থনীতি, তাদের কালচার। সেই জন্যই কিন্তু হিস্ট্রিকে বর্তমানে সোশ্যাল সায়েন্সের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে ইতিহাস থেকে আমরা যেমন ল জানবো, ইতিহাস থেকে আমরা যেমন ইকোনমিক্স জানবো, ইতিহাস থেকে আমরা এথিক্স জানবো, ভ্যালুজ, রিলিজিয়ন, সব কিছুই কিন্তু ইতিহাসে আছে। কাজে ইতিহাসের থেকে বা হিস্ট্রির থেকে ইন্টারেস্টিং, আমি বিইং আ হিস্ট্রি টিচার, আমার কাছে মনে হয় হিস্ট্রি ইজ আ ডোরওয়ে টু অল আদার সাবজেক্টস। এমনকি আপনারা জানেন যে যারা ল পড়ে তাদেরকেও কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র পড়তে হয়। নমস্কার আপনাদের, এই বলে আমি আমার শেষ করছি। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আমি সবাইকে নমস্কার জানাচ্ছি।